স্বাগত, দেখছেন দিনের প্রধান প্রধান খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রেজানুল হক রাজা এবং এএফপির ব্যুরো প্রধান শফিক আলম। স্বাগত আপনাদের আমাদের সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। শুরুতেই আমরা দেখে নিব শুক্রবার যে প্রধান খবর ছিল সেই প্রধান খবরগুলো। যুক্তরাজ্যে তারেক রহমান কিভাবে অবস্থান করছেন তা জানতে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের হাতে চিঠি পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশনকে। এর আগেও লন্ডনে তারেক রহমানের অবস্থানের বিষয়ে জানতে যুক্তরাজ্যকে চিঠি দেয় বাংলাদেশ সরকার। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ইতি টানতে সংলাপ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পক্ষ সংলাপের তাগিদ দিয়েছে। তবে আওয়ামী লীগের দাবি, এ বিষয়ে সরকার বা ক্ষমতাসীন দল কোনো চাপে নেই। তীব্র রাজনৈতিক সংকট আছে, চলছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সরকারেরও উপায় নাই, বিরোধী দলেরও উপায় নেই, কিন্তু একটাই মাত্র পথ, একটাই মাত্র পথ, কথা বলতেই হবে। উভয় দলকে, বিরোধী দল এবং ক্ষমতাসীন দলকে একসাথে বসে আলোচনা করতেই হবে আর কি। কথাই কথা খালি বিদেশি 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 কেন? আর বাংলাদেশে এগিয়ে গেছে, এই নষ্ট রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। তারপরেই না তাদের সম্বন্ধে কথা বলার সুযোগ আছে কি না আছে সেটা ভাববার বিষয় হবে। শেষ রক্তবিন্দু দিয়ে নির্বাচিত সরকারের পক্ষে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। আর র্যাবের মহাপরিচালক বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একটি গোষ্ঠী। জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসীদের রুখে দেওয়া হবে। সকালে রংপুরের মিঠাপুকুরের সন্ত্রাস ও নাশকতা রোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাব ও পুলিশ প্রধান। তাদের শক্তির পক্ষে, আমরা নির্বাচিত সরকারের পক্ষে শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাব, জনগণকে সাথে নিয়ে। যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি তাদের গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সাধারণ নিরীহ মানুষকে জিম্মি করে, তাহলে তারা সন্ত্রাসী। টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। শুক্রবার জুমার নামাজে দেশ বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। 3 দিনের ইবাদত শেষে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। দ্বিতীয় পর্বে ইজতেমার মূল কার্যক্রম শুক্রবার শুরু হলেও 2 দিন আগে থেকেই তুরাগ তীরে জড়ো হন মুসল্লিরা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, অবরোধের কারণে ইজতেমা ময়দানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনে সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপকে প্রাথমিক সম্মতি দিয়েছে বাফুফে। ফ্র্যাঞ্চাইজি লিগের সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে। এই আসরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা, এমনটাই দাবি করছে সেলিব্রিটি ম্যানেজমেন্ট। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একটি করে পার্টনার ক্লাব থাকবে, 4টে ইউরোপিয়ান ক্লাব, 4টে লাতিন আমেরিকান ক্লাব, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এর বাইরে ডিয়েগো ম্যারাডোনাকে আমরা অনারারি চেয়ারম্যান অফ দ্য লিগ করে নিয়ে আসতে চাইছি। অনারারি চেয়ারম্যান যদি ম্যারাডোনা হতে চায়, দেন হি শুড কাম টু বাংলাদেশ, ডু এ জয়েন্ট প্রেস কনফারেন্স উইথ মি। উনি যদি এসে প্রেস কনফারেন্সটা করে দেন তারপরে বিলাতে করবে না কোথায় করবে, লন্ডনে করবে, পরের কথা। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আসলে আমাদের গতকাল যে প্রধান প্রধান খবর ছিল। আর আমাদের কাছে বেশ কয়েকটি আগামীকাল যে পত্রিকাগুলো বের হবে সেই পত্রিকাগুলোর কয়েকটির কপি আছে। আমি যদি একটু দেখি, দ্য ইন্ডিপেন্ডেন্ট লিড করেছে ল এনফোর্সার্স গো টাফ, মানবকণ্ঠে আছে 7 দিনের মিশন সরকারের নাশকতা দমনের উদ্যোগ, নাশকতা চলছেই। এবং আরেকটি সংবাদ আছে, নাশকতাকারীদের খোঁজে গোয়েন্দারা, প্রতি নিঃশ্বাসে উৎকণ্ঠা, সহিংসতার রাজনীতি। প্রায় সবগুলো পত্রপত্রিকাতেই কিন্তু যেই সহিংসতা এবং সহিংসতা নিয়ে যে চলমান উদ্বেগ প্রকাশ করছে বিভিন্ন পক্ষ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। আজ আমরা দেখলাম যে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু দেশের ভেতরেও বিভিন্ন পক্ষ থেকে আলাপ আলোচনা চলছে। কোনো অগ্রগতি কি আছে রাজা ভাই, কি মনে করেন? না, সবাই পরিস্থিতি খুবই উদ্বেগজনক, কোনো সন্দেহ নেই। জাতিসংঘ কারেক্টলি স্টেটমেন্ট দিয়ে তাদের উদ্বেগ জানিয়েছেন এবং সহিংসতা বন্ধ করার কথা বলেছেন। যে দুই পক্ষ আসলে বিবদমান তারা বাদে আমার মনে হয় যে বাকি সবাই চিন্তিত। এবং আমরা একটু আগেও যেটা দেখলাম আপনাদের নিউজ ক্লিপিংসে, তাতে ডায়লগের কথা বারবার বলা হচ্ছে। ডায়লগের কথা আমাদের বিদেশি বন্ধুরা তারা সবসময় বলছেন। এরকম বি চৌধুরী সাহেব একটু আগেও বললেন যে এই না বসা ছাড়া কোনো পথ নাই, ডক্টর ইমাজউদ্দিন আহমদ তাই বললেন। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু খবর রাখি, তাতে আমি অ্যাটলিস্ট সরকারের পক্ষ থেকে যাদেরকে ডায়লগ আয়োজন করতে হলে প্রধান দায়িত্ব নিতে হবে, তাদের মধ্যে সংলাপে বসার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই বলে আমি যতটুকু জানি। এবং
সেই হিসাবে বলতে পারি যে কোনো ধরনের কোনো অগ্রগতি হচ্ছে সেটা আমি এই মুহূর্তে বলা কিন্তু রাজা যাচ্ছে ভাই না। অনেকেই বলছে যে দেশ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ছিল এক বছর 5 জানুয়ারির নির্বাচনের পর থেকে, এবং ইচ্ছে করে একটি সহিংসতার দিকে ঠেলে দিয়ে বাধ্য করা হচ্ছে যে একটা সংকট পরিস্থিতি সৃষ্টি করতে এবং সেজন্য সংলাপে বসতে। ইচ্ছে করে হয়েছে কিনা সেটা আমি বলবো না, কিন্তু আমি যেটা দেখি যে হ্যাঁ, পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল এবং আপনি জানেন যে বিএনপিকে বা 20 দলীয় জোটকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় সমাবেশ করতে দেওয়া হয়েছিল, তারা করছিলেন। সর্বশেষ সমস্যাটা তৈরি হয়েছে গাজীপুরে। সেটা কেন হয়েছে সেটার একটি যৌক্তিক অযৌক্তিক সেটা আমি বলবো না, কিন্তু তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে গাজীপুরে সমাবেশ করতে দেওয়া হবে না সেটি প্রথমে ছাত্রলীগ ঘোষণা করলো এবং আওয়ামী লীগ থেকে তাকে এন্ডোর্স করা হয়েছে। এবং তারেক রহমানের এই বক্তব্যটা আমি মনে করি যে এই পরিস্থিতি এখন যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেই পর্যায়ে আসার জন্য তারেক রহমানের এই বক্তব্য, যেটি তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে বলেছেন, সেই বক্তব্যটা বর্তমান পরিস্থিতি তৈরির জন্য অনেকখানি দায়ী বলে আমার কাছে মনে হয়। শহীদ ভাইয়ের কাছে আমি একটু যেতে যাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বলছে যে সরকার এই মুহূর্তে সংলাপ নিয়ে কোনো চাপে নেই, কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে সংলাপের ব্যাপারে বলা হচ্ছে, যেটি নির্বাচন যেটি হয় 5 জানুয়ারি তার আগে বেশ কূটনৈতিক চাপ আমরা দেখছিলাম, দৌড়ঝাঁপ দেখছিলাম। সেই দৌড়ঝাঁপ কিন্তু আবার শুরু হয়েছে। আমরা অনেক জায়গায় দেখছি যে কূটনৈতিক বিভিন্ন রাষ্ট্রদূত তারা বৈঠক করছেন, বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছেন। আবার কি কূটনৈতিক কোনো ধরনের কোনো চাপ আসছে সরকারের উপরে? আপনি কি আমার জানা মতে ইউএস এখনো চাপ দেয়নি সংলাপের ব্যাপারে। ওরা চাচ্ছে যে অন্তত ভায়োলেন্সটা বন্ধ হোক। আমি কোনো স্টেটমেন্ট দেখি না ইউএস এর তরফ থেকে যে লেটস হ্যাভ এ ডায়ালগ, এরকম কিন্তু কোনো স্টেটমেন্ট ইউএস এর তরফ থেকে দেখি নাই। বাট ইউ চাচ্ছে, আর ইউ এর চাওয়াটা অনেকটা ইম্পর্টেন্ট, এই জন্য যে ইউ আমাদের কিন্তু বিগেস্ট ট্রেড পার্টনার। আমরা সবচেয়ে বেশি আমাদের গার্মেন্টস পণ্য ইউতে যায়। তো ওদের যদিও মানে ফরেন পলিসিতে ওয়ার্ল্ড ওয়াইড ওরা কিন্তু খুব হেভিওয়েট না, কিন্তু বাংলাদেশের জন্য ওরা ম্যাটার করে। কিন্তু যে ওয়ে আউটের কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি যে এক পক্ষ থেকে সংলাপের কথা বলা হচ্ছে, তাও আবার কিছু শর্ত দিয়ে 7 দফা দেওয়া হয়েছিল আমরা জানি। আবার আরেক পক্ষ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে সংলাপে বসার আসলে কোনো যৌক্তিক কারণ তারা দেখছেন না, 2018 সালের আগে কোনো ধরনের কোনো আলোচনার কারণও তারা খুঁজে পাচ্ছেন না। তাহলে ওয়ে আউটটা কোথায় আসলে? ওয়ে আউটটা আসলে বিএনপি দেখছে যে তাদের একমাত্র ওয়ে আউট হচ্ছে স্ট্রিটে থাকা, আর আওয়ামী লীগ দেখছে যে না, ওয়ে আউটটা হচ্ছে যে আমরা যেহেতু একটা ইলেকশন জিতে এসেছি, আমাদের তো লেজিটিমেসি আছে অন্তত অ্যাটলিস্ট 2018 পর্যন্ত নিয়ে যাওয়া। এখন বিএনপির জন্য পয়েন্ট অফ নো রিটার্ন, কারণ ওরা দেখছে যে ওদের লিডারগুলো এত বেশি কেস খেয়েছে, ফলে তাদের পক্ষে সামনে যদি এই আন্দোলনের মোমেন্টামটা ওরা যদি ধরে না রাখে, দেখা যাবে যে 6 মাস বা 1 বছর পরে তাদের একের পর এক কেসগুলোর ভার্ডিক্ট আসা শুরু করবে। তো 2018 সাল বা 19 সালে যে ইলেকশন, আস্তে আস্তে দেখা যাবে যে বিএনপির একটা লিডারও বাকি থাকবে না যে নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতাও হারাবেন। তো তাদের জন্য আসলে স্ট্রিটে থাকা ছাড়া তারা অন্তত দেখছে যে এটা ইয়ে নাই, কিন্তু জনগণ সাফার করছে। ডিপ্লোম্যাটদের মুভমেন্ট সম্পর্কে আপনি যেটা বললেন না, আমার কিন্তু এরকম মনে হয় না যে ওরা নিজেরা দৌড়ঝাঁপ করছে। আমার মনে হয় কি, আপনার মনে থাকতে পারে যে কয়েকদিন আগে 3-4 দিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডারদেরকে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছিল এই পরিস্থিতি সম্পর্কে। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে পরবর্তীতে ডক্টর মঈন খানের বাসায় গতকাল সম্ভবত কিছু ডিপ্লোম্যাটকে ডেকে নিয়ে তারা তাদের মধ্যে করে ব্রিফ করেছেন। এটা কিন্তু ডিপ্লোম্যাটদের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ না বলে আমার কাছে মনে হয়। সো তারাই যে এখন ডায়ালগের জন্য চাপ দিচ্ছেন সেটা আমার কাছে মনে হয় না। সেটা হয়তো আরো কয়েকদিন পরে হয়তো সেরকম না, স্টেটমেন্ট তো দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটিশ, বিশেষ করে গ্রেট ব্রিটেন, ওরা দুটো এরা স্টেটমেন্ট দিয়েছে ডায়ালগকে চেয়ে, এবং ওরা একই সাথে বলছে যে কোনো ধরনের ভায়োলেন্সও যাতে বন্ধ হয়। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু ইউএস এর তরফ থেকে আমি কোনো স্টেটমেন্ট দেখি নাই যে ওরা ডায়ালগ চাচ্ছে। সেই ডায়ালগের জন্য তারা যে আহ্বান জানাচ্ছেন সেটা কিন্তু ওই গত 5 জানুয়ারি নির্বাচনের পর থেকেই তারা সেই একই অবস্থানে রয়েছেন। কিন্তু সেই মানে এখন যেইভাবে তারা ডায়ালগের জন্য যেই ডায়ালগের কথা বলছেন, সেই ডায়ালগ কি 5 জানুয়ারির আগে যেই সংলাপের কথা বলছিলেন যে আপনারা একসাথে আলোচনা করে সরকার কিভাবে পরিচালিত হবে বা কার অধীনে নির্বাচন হবে, সেটার মতোই কি আমার, নাকি অন্যরকম? একটু এখনকার ডায়ালগের কথা যেই যারাই বলছে তারা হচ্ছে যে এখন যে ভায়োলেন্সটা যে লেভেলে গিয়েছে, আপনি জাতিসংঘের স্টেটমেন্টটা যদি দেখেন, তাদের স্টেটমেন্টের মধ্যে কিন্তু ডায়ালগের কথা এভাবে বলা হয় নাই। তারা শুধু বলছেন যে এই যে সহিংসতা যেটা চলছে সেটা থামান, এবং দুই পক্ষ আপনারা এমন একটা জায়গায় আসেন যাতে এই ধরনের সহিংস ঘটনা না ঘটে, এবং তারা অবভিয়াসলি
বিরোধী নেতাদের ব্যাপারেও বলেছেন তাদেরকে যেন সেভাবে বিনা বিচারে আটক করা না হয়, শান্তিপূর্ণ জমায়েত করার অধিকার যেন থাকে, মানে একটা পিসফুল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্যই তাদের মূলত এই ইনিশিয়েটিভটা। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরে আসছি, নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি, সাথেই থাকুন। আরেকবার দেখছেন বাংলাদেশ এখন। শফিক ভাইয়ের কাছে যেতে চাই, আপনি বিরতির আগে যেমন বলছিলেন যে বিএনপির কাছে আসলে এই মুহূর্তে তারা মনে করছে যে রাস্তায় থাকাটাই হয়তো তাদের কাছে একমাত্র পথ, কিন্তু বিএনপি যে আন্দোলনের ঘোষণা দিচ্ছে আমরা বেশ কয়েকবারই শুনেছি যে ঈদের পরেই সরকার পতনের আন্দোলন শুরু হবে, তারপরে হরতালও ডাকা হয়েছে বিভিন্ন ইস্যুতে। আমরা গত কয়েকদিন আগেও দেখলাম যে হরতাল ছিল, অবরোধ তো চলছেই, কিন্তু নেতাকর্মীদের দেখা যাচ্ছে না মাঠে, বরং নেতাকর্মীরা চোরাগুপ্তা হামলা চালিয়ে দেখা যাচ্ছে বাসে আগুন ধরিয়ে দিচ্ছে, ভাঙচুর করা হচ্ছে এবং সাধারণ মানুষের উপরে অনেকটাই ইফেক্ট পড়ছে। এই ক্ষেত্রে এই ধরনের আন্দোলন কি আসলে জনগণের মধ্যে যেতে পারবে বিএনপি? না, দেখেন, ভায়োলেন্স, ওরা যেটা চিন্তা করছে যে ভায়োলেন্স উইল ক্রিয়েট ইটস ওন মোমেন্টাম, একটা সামনে একটা নিয়ে মানুষকে অনেকটা র্যানসমের মতো হোস্টেজ রেখে যদি কিছু করা যায়। আরেকটা হচ্ছে যে আপনি ডেমোক্রেটিক স্পেসটাও তো নাই, ওরা যে একটা মিছিল করবে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা মিছিল নিয়ে যাচ্ছেন, ওর উপরেই পুলিশ হয়তো বা ছত্রভঙ্গ করে দিল। তো সেক্ষেত্রে হয় কি যে অনেক ক্ষেত্রে তাদের পালিয়ে থেকে কিছু চোরাগুপ্তা হামলা করা ছাড়া উপায়, মানে ওরা ওইভাবে দেখছে ওদের যে আমরা কি করব, আমাদেরকে তো মিছিল করতে দিবে বা করতে, তখন হয় কি বা আপনি প্রকাশ্য একজনকে দেখা যাচ্ছে, দেখা গেল সে অ্যারেস্ট হয়ে গেল, আর ওদের অন এন এভারেজ অনেকে তো 40, 50, 60টা করে কেস খেয়েছে। আর রাজাবের কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা তো বিরোধী, মানে শুধুমাত্র বিএনপি না, আমরা জানি যে 20 দলের কর্মসূচি চলছে একটা, কিন্তু বিএনপিকে আসলে দেখা যাচ্ছে সবচেয়ে সোচ্চার, তাদের যে প্রধান শরিক জামায়াতে ইসলামী তাদেরকে আসলে অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন যে জামায়াতে ইসলামী আসলে একটা কৌশল নিয়েছে যে তারা এই মুহূর্তে ফ্রন্ট লাইনে আসতে চাচ্ছে না, যেহেতু তাদের অধিকাংশ নেতাকর্মী এখন যুদ্ধাপরাধের বিচারের সম্মুখীন। সেই ক্ষেত্রে জামায়াতের অবস্থান এখানে আসলে কি মনে করছেন? বিএনপির অস্তিত্ব যদি হুমকির মুখে হয়, জামায়াতের অস্তিত্ব আসলে কোথায়? জামাতের অস্তিত্ব তো আরো আগে থেকে হুমকির মুখে রয়েছে। জামাতের, আপনারা জানি যে জামাতের কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং আটক, এবং কারো কারো রায় হয়েছে, কারো কারো ফাঁসি হয়েছে শাস্তি। তো তারা তো বেকায়দায় বহুদিন ধরে আছে। তো এই মুহূর্তে, তবে এর আগের বার যখন আমরা আন্দোলন দেখেছিলাম তখন জামাত বা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আরও বেশি সক্রিয় দেখা গিয়েছিল। এবার যেটা দেখা গেছে একটি নতুন সিমটম, সেটি হচ্ছে বিএনপির যে অঙ্গ সংগঠন ছাত্রদল, তারা কিন্তু এবার প্রথম থেকেই এইবারের এই 5 জানুয়ারিকে কেন্দ্র করে যা ঘটলো, ছাত্রদল বেশ এগিয়ে এসেছে এবং এই সাম্প্রতিক যে তাদের ভাষায় জনগণের যে আন্দোলন, সে ব্যাপারে তারা সক্রিয়ভাবে অংশ